ওকে, আমরা আজকে পড়বো হচ্ছে প্লিওমরফিক অ্যাডিনোমা অফ স্যালাইভারি গ্ল্যান্ড। ঠিক আছে, তো নর্মাল কথাবার্তা বলি প্রথমে। এটা হচ্ছে 50% অফ অল টিউমার। ঠিক আছে, যত টিউমার আছে 50% অফ অল টিউমার। ঠিক আছে, এই ক্ষেত্রে 50% টিউমারের ক্ষেত্রেই দেখা যায় যে প্লিওমরফিক অ্যাডিনোমা হইতেছে। ঠিক আছে, এরপরে যেটা যায় যে, ঠিক আছে, বিনাইন টিউমারের মধ্যে 90% ক্ষেত্রেই চান্স আছে প্লিওমরফিক অ্যাডিনোমা হওয়ার। বিনাইন টিউমারের 90% ক্ষেত্রেই হচ্ছে প্লিওমরফিক অ্যাডিনোমা হয়। আচ্ছা, হাই রিকারেন্স রেট, এই টিউমারের হাই রিকারেন্স রেট আছে মায়োএপিথেলিয়াল সেল থেকে এটার অরিজিন হয়। এটার অরিজিন হয় কোথা থেকে? মায়োএপিথেলিয়াল সেল থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আমরা পাই ক্লিনিক্যাল ফিচার্সে, স্যালাইভারি গ্ল্যান্ডের দুটি লোব। আমরা জানি যে স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারের দুটি লোবের ভেতর দিয়ে ফেসিয়াল নার্ভের 5টি ব্রাঞ্চ বের হয়। হ্যাঁ, তো দুইটা লোবের ভেতর দিয়ে ফেসিয়াল ব্রাঞ্চের 5টি নার্ভ বের হয়। আচ্ছা, লোব স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার অনেক বড় আকারের হলেও যেহেতু এটি বিনাইন, তাই ও তাই তাই নার্ভকে অ্যাফেক্ট করে না। যেহেতু এটা বিনাইন, তাই এটা নার্ভকে তেমন একটা অ্যাফেক্ট করে না। হ্যাঁ, তাই ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস প্লিওমরফিক অ্যাডেনোমাতে হয় না। তাই ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হওয়ার চান্স প্লিওমরফিক অ্যাডেনোমাতে খুবই কম। যদিও দেখা যায় যে এই দুইটার লোবের ভিতর দিয়েই আমার ফেসিয়াল ব্রাঞ্চটা হচ্ছে, কিন্তু ফেসিয়াল নার্ভকে আসলে তেমন কোনো সমস্যা করে না সে। হ্যাঁ, এটা বড় হওয়ার একটা প্যাটার্ন আছে। এই টিউমারটা বড় একটা নিউ না, মানে একটা প্যাটার্ন আছে অন্যরকম। সেটা কি? ধরলাম প্রথম কয়েক মাসে সে খুব বড় হলো, যতটুকু যতটুকু ছিল যতটুকু ছিল ঠিক তার যতটুকু ছিল তার ডাবল হয়ে গেল প্রথম কয়েক মাসে। তারপরে 6 মাস যতটুকু ছিল ততটুকুই থাকবে। যে তারপরে 6 মাস হচ্ছে কি, যতটুকু ছিল সে ততটুকুই আছে। আচ্ছা, তারপরে 2 মাস সে আবার ডাবল হবে। এইভাবে আবার পরের 2 মাস সে স্টপ থাকবে। সে এইভাবে হচ্ছে বৃদ্ধি হয় তার। আচ্ছা, এই ধরনের গ্রোথ এর জন্য এটি ইউনিফর্ম থাকে না, এটা লোবিউলেটেড হয়ে যায়। এই ধরনের গ্রোথ থাকলে ইউনিফর্ম কীভাবে হবে? একসাথে তো সব একসাথে গ্রো করতে পারতেছে না। দেখা যায় যে প্রথম 2 মাস পরে যতটুকু বাড়লো সেটা একদিক দিয়ে গ্রোথ হলো, আরেক দিক দিয়ে গ্রোথ হলো না। পরের 2 মাস স্টপ থাকলো, পরের 2 মাস পরে আবার অন্য দিক দিয়ে গ্রোথ হলো, তাহলে ইউনিফর্ম থাকার কোনো চান্স নেই। আচ্ছা, যেহেতু এটা হার্ট টিস্যু এর ভেতর থাকে না, তাই এটা ফার্ম হবে। হ্যাঁ, ফার্ম মানে হচ্ছে যে এটাকে চাপ দিব, চাপ দিলে ভিতরে ঢুকবে, আবার সে আগের জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে ফার্ম। আচ্ছা, এটার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হওয়ার পসিবিলিটি রয়েছে। হ্যাঁ, বা অনেক দিন যদি আমি রেখে দিই তাহলে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে যেতে পারে। 90% হবে প্যারোটিড গ্ল্যান্ডে। হ্যাঁ, এই প্লিওমরফিক অ্যাডেনোমা অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ডের 90% প্যারোটিড গ্ল্যান্ডে হয়। হ্যাঁ, ওয়েল সার্কামস্ক্রাইব। আচ্ছা, ওয়েল সার্কামস্ক্রাইব, এটা হচ্ছে ওয়েল সার্কামস্ক্রাইব হয়। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি যখন চারপাশে হাত দিব তখন আমি বুঝতে পারবো কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। হ্যাঁ, আমি যখন চারপাশে হাত দিব তখন আমি বুঝতে পারবো যে এটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। এই জিনিসটার মানেই হচ্ছে ওয়েল সার্কামস্ক্রাইব। আচ্ছা, যদি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় তাহলে আমি বুঝবো কিভাবে? যদি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হওয়ার সাথে সাথে ফেসিয়াল প্যারালাইসিস দেখা দিবে। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনে ওই যে ইনভেশন হয়ে ফেসিয়াল নার্ভকে প্যারালাইজ করে দিবে। ঠিক আছে, সো আমার ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হবে। পেইনফুল আদার সেন্সরি নার্ভগুলো থেকে যখন সে ম্যালিগনেসি করবে, ইনফেকশন করবে, তখন সে আদার যে সেন্সরি নার্ভ আছে এই স্ট্রাকচারে, সেইখানে সে পুল দেওয়া শুরু করবে, ইনভেট করবে, তাই পেইন হবে। ঠিক আছে, আর ফেসিয়াল নার্ভ জেনারেলি হচ্ছে কি, ফেসিয়াল নার্ভ কিন্তু ও কিন্তু মোটর, ও কিন্তু সেন্সরি না। সো ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে পেইন না হলেও আদার বাইরে গিয়ে যেটা হবে সেখানে পেইন হবে। আচ্ছা, সুপারফিশিয়াল স্কিনে আলসারেশন দেখা দিবে। হ্যাঁ, আচ্ছা, এই টিউমারটার নাম প্লিওমরফিক অ্যাডেনোমা কেন হয়েছে? হ্যাঁ, কেন হয়েছে এই অ্যাডেনোমা কেন? এটার কারণ হচ্ছে হিস্টোলজিকে নানান ধরনের সেল এর ফর্ম শো করে। হ্যাঁ, হিস্টোলজি যখন করবো তখন নানান ধরনের সেলের ফর্ম শো করবে সেলের ফর্ম, কিন্তু ওই সেলটা আসলে না। ঠিক আছে, যেমন এটা রিবন শেপ দিবে, টিউবুলার শেপ দিবে, সলিড শেপ দিবে, শিট শেপ। ঠিক আছে, কন্ড্রয়েড টিস্যু শেপ, মনে হবে যেন এটা কার্টিলেজ টাইপ, কিন্তু আসলে এটা কার্টিলেজ না, শেপটা ওরকম হবে। অ্যাডিপোস টিস্যু শেপ, অসিয়াস টিস্যু শেপ। ঠিক আছে, এরকম দেখা দিবে। আচ্ছা, এখন এখন আমরা যদি আমরা এখন যদি একটু মেইন যে ইয়াটা সেটাতে চলে যাই,
এ প্রাইমারি কিছু কথাবার্তা হইলো, এখন আমরা মেইন একদম ক্লাসিফিকেশন, এগুলো ক্লাসিফিকেশন না, একদম যেটা ধরে সেভাবে পড়বো, মেইন যেটা যাচ্ছে সেটা চলে যাই। সো আমরা এখন প্লিওমরফিক অ্যাডেনোমার যেই মানে যে ডেফিনেশনটা আছে কাউসানে 357 নম্বর পৃষ্ঠায়, সেই সেই ইয়াটা পড়বো। সেটা কি? প্লিওমরফিক অ্যাডেনোমা ইজ এ বিনাইন স্যালিভারি টিউমার। ওকে, the neoplastic cells are epithelial but differentiate to connective tissue cell type and secrete connective tissue ground substance, collagen, and form cartilage and sometimes bones. তাহলে প্লিওমরফিক অ্যাডেনোমা is a benign salivary tumor. The neoplastic cells are epithelial but differentiated to connective tissue cell type and secretes connective tissue ground substance, collagen, and form cartilage and sometimes bone, according to Kausan এটা। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার যেগুলো গুছিয়ে লেখা আছে নীলিমাতে সেখান থেকে নিয়ে বলতেছি, আর আগে যেগুলো বলছি সেগুলোর সাথে অ্যাড হবে কিছু কিছু। ওকে, সেটা কি? প্লিওমরফিক অ্যাডেনোমা মোস্ট কমনলি অ্যাফেক্ট parotid glands followed by minor salivary glands of the palate, lip. Less frequently affect the submandibular gland. Okay, most common in female age 4 to 6 decades. Okay, the tumor starts as a small painless nodule either at the angle of the mouth or beneath the earlobe. তাই ইয়ারলোবিউলটা উপরের দিকে শিফটেড হয়ে যায়। ঠিক আছে, এখানে আমরা দেখব যে প্লিওমরফিক অ্যাডেনোমার ক্ষেত্রে ইয়ারলোবিউলটা খুব ভালোভাবে অ্যাফেক্টেড। সো আমরা ছিলাম হচ্ছে যে দ্য প্লিওমরফিক অ্যাডেনোমার ক্ষেত্রে দেখা যায় যে ও একেবারে কানের যে ইয়ার লোবিউলটা আছে সেটা সহ বড় হয়। হ্যাঁ, সো এখানে ইয়ার লোবিউলের নিচ থেকে শুরু হয়ে দেখি এটা এরকমটা হয়। তারপরে যে ক্লিনিক্যাল ফিচার্স আছে সেটা বলি। দ্য নোডিউল স্লোলি ইনক্রিজ ইন সাইজ which may characteristically show intermittent growth. The tumor is well circumscribed, encapsulated, firm in consistency, and may show areas of cystic degeneration, যেটা আগে বললাম, well capsulated এটা। হ্যাঁ, except the palatal, ঠিক আছে, which doesn't invade the bone, pleomorphic adenoma। ঠিক আছে, প্যালাটাল এক্সেপ্ট দ্য প্যালাটাল, ঠিক আছে, টিউমার ইজ মুভেবল। প্যালাটালটা কিন্তু মুভেবল না, এটা ছাড়া যেটা আছে সেটা মুভেবল উইদাউট ফিক্সিটি, নিচে কোনো এটা ফিক্সড না, টু দ্য আন্ডার অ্যান্ড ওভারলাইন স্ট্রাকচার। ওকে, টিউমার ক্যান গ্রো টু এ ভেরি লার্জ সাইজ বাট ডাজ নট আলসারেট জেনারেলি করে না। নো পেইন, টিস্যু ডিস্ট্রাকশন অ্যান্ড ফেসিয়াল প্যারালাইসিস। ওকে, তারপরে the intraoral pleomorphic adenoma which affect the minor salivary gland of the palate are noticed early because of difficulties in mastication and talking. আগে এটা মাইনর স্যালিভারি গ্ল্যান্ডগুলো আগেই নোটিসড হয়, কারণ ম্যাস্টিকেশন এবং টকিংয়ের করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। ইন মাইনর স্যালিভারি গ্ল্যান্ড দ্য লেশন ইজ 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার, অনলি 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার। আমরা যদি হিস্টোলজিক ফিচার দেখি তাহলে দেখব এটা মায়োএপিথেলিয়াল সেল থেকে অ্যারাইজ করে। ওকে, হিস্টোলজিক ফিচার্স আমরা কি পাবো? ক্যাপসুল ক্যান বি থিক বাট ইজ অলমোস্ট নেভার কমপ্লিট ডাক্টস। Sheets and strands are of dark staining epithelial cell. Cells at the periphery of the sheet detach and secrete proteoglycans. Dispersed cell in matrix form myxoid stroma. Myxoid stroma may develop into cartilage. Cartilage may ossify rarely to bones. Other parts of the stroma may be densely collagenous and hyalinized. Sometimes there is foci of keratin formation. এটা আমরা কাউসান থেকে নিলাম। ওকে, ক্যাপসুল can be thick but is almost never completes the duct. Sheets and strands are dark staining epithelial cells.
cells at the periphery of the sheet detach and secretes proteoglycans. Dispersed cell in okay dispersed cells in the matrix. ওকে কি dispersed cell in the matrix তাহলে কি দেখো যে ক্যাপসুল thick but almost never complete duct কমপ্লিট করে না. sheets and strands are dark staining epithelial cell. এরা dark staining epithelial cell. cells at periphery of the sheets detach and secrete proteoglycans. পেরিফেরি থেকে সেলগুলো ডিটাচ এবং সিক্রেট হয় এবং তারা প্রোটিওগ্লাইকেন্সটাকে সিক্রেট করে. ডিসপার্স সেল ইন দ্য ম্যাট্রিক্স, যে ভাসমান সেলগুলো ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভাসমান সেলগুলো মিক্সোয়েড স্ট্রমা তৈরি করে. মিক্সোয়েড স্ট্রমা ডেভেলপ ইন্টু কার্টিলেজ. এই মিক্সোয়েড স্ট্রমাগুলো কার্টিলেজে ডেভেলপ করে. কার্টিলেজ মে অসিফাই রেয়ারলি টু ফর্ম বোন. কার্টিলেজগুলো রেয়ারলি বোন ফর্মেশন হয় রেয়ারলি. আচ্ছা, other parts of the stroma may be densely collagenous and hyalinized. Other part যে স্ট্রোমার other part তারা densely collagenous and hyalinized. Sometimes there is foci of keratin formation. Sometimes সেখানে foci of keratin formation থাকে. আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি বলি, ওয়ারথিনস টিউমার, লাইপোমা অ্যান্ড হাইপারপ্লাস্টিক লিম্ফ নোডস. তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? ওয়ারথিনস টিউমার, লাইপোমা, হাইপারপ্লাস্টিক লিম্ফ নোডস. ওকে, এখন ট্রিটমেন্টটা হচ্ছে করব. সো ট্রিটমেন্টটা আমরা দেখি আসি. ট্রিটমেন্ট ওকে, ট্রিটমেন্টটা যদি আমরা আসি তাহলে দেখব যে যেই লোবে হবে ওই লোব পুরোপুরি কেটে ফেলতে হবে. হ্যাঁ, প্রিজার্ভিং দ্য ফেসিয়াল নার্ভ. ঠিক আছে, ফেসিয়াল নার্ভে কিন্তু লোব দুইটা. ঠিক আছে, সুপারফিশিয়াল লোব অ্যান্ড ডিপ লোব. সো সুপারফিশিয়াল লোবে হলে সুপারফিশিয়াল লোবটা পুরোটা কেটে ফেলতে হবে. কেন? অর্ধেকটা যদি আমরা কাটি, তার ভিতরে ডাক্ট তো আছে, সেখান থেকে স্যালাইভাটা সিক্রেট হতে থাকবে এবং ওইখানে জায়গাটা খুলে যাবে. সো এইখানে আমরা অল্প একটু কেটে ফেললে হবে, যে এটা হবে না, পুরোটাই কেটে ফেলতে হবে. এই লোব দুটির মাঝে ফেসিয়াল নার্ভ থাকে. ঠিক আছে, সো আমাদেরকে খুব কেয়ারফুলি কাটতে হবে. এই ফেসিয়াল নার্ভটার যাতে ড্যামেজ না হয় সেদিকে গেলে, যদি দুইটা লোবই হয় দুইটা লোবই কাটতে হবে, ফেসিয়াল নার্ভকে ড্যামেজ না করে. সো লোবেক্টমি উইথ প্রিজার্ভেশন অফ ফেসিয়াল নার্ভ. লোবেক্টমি উইথ প্রিজার্ভেশন অফ ফেসিয়াল নার্ভ. ঠিক আছে, সো আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে লোবেক্টমি উইথ প্রিজার্ভেশন অফ ফেসিয়াল নার্ভ. ওকে, আচ্ছা, আমাদের কিন্তু পেরিওস্টিয়ামটাকেও রিমুভ করতে হবে. ঠিক আছে, সো ওই পেরিওস্টিয়ামটাকে রিমুভ করলেও হবে. পেরিওস্টিয়াম যেটা ওইখানে লেগে আছে সেই উপরটাকে রিমুভ করব. ওকে, যদি ম্যালিগনেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি করব? রিমুভাল অফ হোল অফ দ্য গ্ল্যান্ড উইথ ফেসিয়াল নার্ভ. ম্যালিগনেন্ট হইলে একেবারে ফেসিয়াল নার্ভও কেটে ফেলতে হবে. এটার ফলে পেশেন্টের ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হবে. তাই এটাকে সমাধানের জন্য পেশেন্টকে সেকেন্ড সার্জারি করতে হবে. এই ক্ষেত্রে পেশেন্টের নার্ভ গ্রাফট করতে হবে. ঠিক আছে, অন্য সাইড থেকে মোটর নার্ভ এনে তারপর এটাকে সার্জারি করতে হবে, গ্রাফট করতে হবে. অন্য সাইড থেকে মোটর নার্ভটা নিয়ে এসে এটাকে গ্রাফট করে দেব. ঠিক আছে, নার্ভের সাথে গ্রাফট করে দেব. ঠিক আছে, যাতে সে স্বাভাবিক থাকতে পারে. এই ক্ষেত্রে এই সেকেন্ড সার্জারিটা করব 6 মাস পরে. এই সার্জারি 6 মাস পরে. ঠিক আছে, এই সার্জারিটার 6 মাস পরে আমরা সেকেন্ড সার্জারিটা করব. ঠিক আছে, সো সার্জিক্যাল এক্সিশন উইথ অ্যাডেকুয়েট মার্জিনস, সেটা তো বললাম, যদি আমাদের হয় ম্যালিগনেন্সিতে হয়. ইন প্যারোটিক টিউমার্স কেয়ারফুল ডিসেকশন অফ প্রিজার্ভিং ফেসিয়াল নার্ভ
One should take care not to spill any tumor tissues because they are highly recurrent. Irradiation is contraindicated. Irradiation তো দিতে পারবো না. Complication যেটা দেখা দিবে, incomplete excision of tumor may lead to reoccurrence. Okay, if pleomorphic adenoma is treated for a long time, that will transform into malignancy. ঠিক আছে, এটা তো আমরা জানি. আচ্ছা, আমরা যে ডায়াগনোসিস করব এই ট্রিটমেন্ট, আমরা কীভাবে আমরা ডায়াগনোসিস করব, আমরা এখানে কিন্তু ইনসিশনাল বায়োপসি করতে পারবো না, কারণ ইনসিশনাল বায়োপসি করলে ওই জায়গা থেকে সিক্রেট হতে থাকবে, সিক্রেট হয়ে ওই জায়গাটা ফুলে যাবে. সো আমরা কিন্তু করতে পারবো না. আমরা এখানে করব কি, এফএনএসি করব, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এমআরআই, তারপরে করব এমআরআই সিটি স্ক্যান. এই দুটা দিয়ে মেইনলি দেখব যে আমার এই কতটুকু এটা ইনভেট করছে. ঠিক আছে, যদি ম্যালিগনেন্সির ক্ষেত্রে বিশেষ করে কতটুকু আমি ম্যালিগনেন্ট, কতটুকু এটা ইনভেশন হয়েছে. আচ্ছা, এরপর আমরা সিয়ালোগ্রাফিটা করতে পারি. ঠিক আছে, ওখানে আমরা ফিলিং ডিফেক্ট দেখব. ঠিক আছে, সো এই হচ্ছে অল অ্যাবাউট প্লিওমরফিক অ্যাডিনোমা অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ড.